আজকের এই আগ্রাসন বিরোধী প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফত, উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতৃবৃন্দ, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি জনাব রফিকুল ইসলাম, আমাদের প্রিয় সুবক্তা মোয়াজ্জেম হোসেন আলাল, সদ্য দেশে ফেরা মিসেস রিটা রহমান, বিজ্ঞ আলোচকবৃন্দ, আমার সামনে উপবিষ্ট লড়াকি মুক্তিযোদ্ধাবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। অদ্ভুত এক সময় আমরা পার করছি। এতদিন আমরা মুক্তিযোদ্ধারা জাতির উদ্দেশ্যে বলে এসেছি 16ই ডিসেম্বর 71 মুক্তিযুদ্ধ শেষ হয় নাই। মুক্তিযুদ্ধ একটি চলমান প্রক্রিয়া। যতদিন পর্যন্ত প্রত্যেকটি বাংলাদেশী নাগরিকের বেসিক প্রয়োজন না মিটবে, যতদিন পর্যন্ত প্রত্যেকটি দরিদ্র মানুষের মুখে হাসি না ফুটবে, যতদিন পর্যন্ত আমরা যেই সমৃদ্ধি অর্জনের জন্য 71-এ জীবন বাজি রেখে যুদ্ধ করেছি সেই সমৃদ্ধি আমরা দেখতে না পাব, এবং যতদিন পর্যন্ত আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি সকল ভ্রুকুটি নিশ্চিহ্ন না হবে, ততদিন পর্যন্ত মুক্তিযুদ্ধ চলবে এবং আমরা মুক্তিযুদ্ধ চালিয়ে যাব। 71-এর মুক্তিযুদ্ধ ছিল অদ্ভুত এক যুদ্ধ, জাতির যুদ্ধ, জনতার যুদ্ধ। এটি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না। রাজনৈতিক দল যখন পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত, সেই সময় একটি ভয়াবহ মিলিটারি ক্র্যাকডাউন জনগণের উপর চাপিয়ে দেয় বর্বর পাক বাহিনী। সেই কারণে এই দেশের সাধারণ মানুষ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের নেতৃত্বে, মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে এবং সাধারণ ছাত্র জনতার নেতৃত্বে এই দেশে একটা জনযুদ্ধ শুরু হয়েছিল। 9 মাস পর আমরা বিজয়ী হয়েছি, কিন্তু স্বাধীনতার অব্যবহিত পরেই এই মুক্তিযুদ্ধের লক্ষ্যসমূহ থেকে তৎকালীন রাজনৈতিক দলটি ধীরে ধীরে দূরে সরে যায়। জনগণ ক্রমেই হতাশাগ্রস্ত হয়ে পড়ে। মুক্তিযুদ্ধ কেন হয়েছিল? পাকিস্তানিরা কেন হেরেছিল 1971 সালে? তারা হেরে গেছে এই কারণে, একটা সেনাবাহিনী আরেকটা সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে পারে, কিন্তু সেনাবাহিনী কোনো জাতির সাথে যুদ্ধ করতে পারে না। পাকিস্তানিরা ভুল করেছে, বাঙালি জাতির বিরুদ্ধে যুদ্ধ করার একটা উদ্যোগ নিয়েছে। সুতরাং তাদের পরাজয় ছিল অবশ্যম্ভাবী, সেটাই তারা ঘটেছে। কেমন ছিল যে যুদ্ধ? এই যুদ্ধে আবার বৃদ্ধ বনিতা সবাই অংশগ্রহণ করেছিল যে যার অবস্থান থেকে। ঢাকাতে পাকিস্তান বাহিনীর একজন জনসংযোগ কর্মকর্তা ছিল মেজর সিদ্দিক সালেম, পরবর্তীকালে ব্রিগেডিয়ার হয়ে মৃত্যুবরণ করেন। জিয়াউল হক যেই হেলিকপ্টার ক্র্যাশে মারা গিয়েছেন, ওই হেলিকপ্টারে উনিও ছিলেন, তার সাথেই মারা যান। মেজর সিদ্দিক সালেক একটি বই লিখেছেন, উইটনেস টু সারেন্ডার। সেখানে একটি বাংলাদেশি 13 বছরের কিশোরের কথা বলা হয়েছে। রাজশাহীর রোহনপুরে সেই কিশোর পাক বাহিনীর হাতে ধরা পড়ে। সেই মুক্তিবাহিনীর খবরাখবর, পাক বাহিনীর খবরাখবর ইত্যাদি মুক্তিবাহিনীকে দিত। পাক বাহিনী তাকে ধরার পর তাকে অনেক অত্যাচার নিপীড়ন করা হয় মুক্তিবাহিনী ঘাঁটি কোথায় এটা জানার জন্যে। সেই 13 বছরের যুবক মুখ খোলেনি, শত অত্যাচারের পরও নীরব ছিল। অবশেষে শেষ দিন সকালে তাকে পাকিস্তানি মেজরের সামনে উপস্থিত করা হলো। পাকিস্তান সেনাবাহিনীর মেজর তার পিস্তল বের করলেন, তার কপালে সেটি ঠেকিয়ে রেখে বললেন, তোমার বয়স মাত্র 13 বছর, তোমার সারা জীবন সামনে পড়ে আছে, তোমাকে একটা সুযোগ আমি দিচ্ছি। তুমি বলো এখানে মুক্তিবাহিনী ঘাঁটি কোথায়, যদি বলো তাহলে তোমাকে ছেড়ে দেব, যদি না বলো তোমাকে এখানেই গুলি করে হত্যা করা হবে। সেই 13 বছরের কিশোর
এই কথাটি শুনে আস্তে আস্তে নত হয়ে তার পায়ের নিচে মাটিতে অনেকক্ষণ ধরে চুমু খেলো। চুমু খেয়ে উঠে দাঁড়িয়ে বলল, আমি প্রস্তুত, আমার মৃত্যুতে আমার দেশের স্বাধীনতা ত্বরান্বিত হবে। তারপর তাকে পাশে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হলো। এটা আমার বক্তব্য না, পাকিস্তানি মেজর তার বইতে লিখেছেন। সুতরাং কি ধরনের তরুণ যুবক সাধারণ মানুষ ছিল ৭১ সালে বাংলাদেশে, ক্ষুদ্র একটি উদাহরণ আপনাদের সামনে রাখলাম। সেই জাতিটা এখনো জীবিত আছে। কোন বাহিনী যদি হিসাব করে যে কতক্ষণ সময় লাগবে বাংলাদেশ দখল করতে, তারা বোকার স্বর্গে বসবাস করছে। বাংলাদেশ অজেয়, বাংলাদেশ চিরঞ্জীব। আমরা আবু সাইদের দেশ। আমাদের দেশের মানুষ নিরস্ত্র হাতে হেলিকপ্টার গানশিপের মোকাবেলা করে। এই দেশে ছাত্র জনতা যেখানে কোনো নির্দেশনা ছাড়াই ৭১ সালে একজন মেজর জনগণের মা বোনের ইজ্জত রক্ষার্থে সেনা সৈনিকদেরকে নিয়ে বিদ্রোহ করেছিলেন। 5টি ক্যান্টনমেন্টে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকেরা পাক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে আমরাই মুক্তি বাহিনী গড়ে তুলেছি। আপনারা তরুণ ছাত্ররা এই বাহিনীর সদস্য ছিলেন এবং 9 মাস যুদ্ধের পর তারা কিভাবে পরাজিত হয়েছে, কিভাবে সারেন্ডার করেছে, রেস্ট করছে, আমরা সবাই জানি। একটা জিনিস একটু কষ্ট লাগে, সিলেটে 16 এপ্রিল তারিখ বিকাল 4টার সময় আমাদের প্রধান সেনাপতি কর্নেল ওসমানী সিলেটে আসেন। আমি তাকে সিলেট সার্কিট হাউসে রিসিভ করি এবং তাকে জিজ্ঞেস করলাম, আশ্চর্য স্যার, একটু পরে তো, আধ ঘন্টা পরে তো পাকিস্তানিরা সারেন্ডার করবে, আপনি এখানে কেন? তিনি একটু বিমর্ষ হলেন, খানিকক্ষণ চুপ করে আমাকে বললেন, তিনি আমাকে খুবই স্নেহ করতেন, বললেন, মাই বয়, এখানে আসতে পেরেছি এটাই তো ভাগ্য। আসার পথে হেলিকপ্টারে গুলি করেছে পাক বাহিনী, আমার সঙ্গী মেজররাও আহত হয়েছেন, আমিও প্রাণে বেঁচে এসেছি। সুতরাং এটাই ভাগ্য বলে মনে করি যে এখনো জীবিত আছি। তিনি সরাসরি উত্তর দেননি। তার পক্ষ থেকে আমাদের উপ অধিনায়ক, চিফ অফ স্টাফ, গ্রুপ ক্যাপ্টেন AK খন্দকার সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আত্মসমর্পণ অনুষ্ঠানে। কিন্তু দুঃখের বিষয়, সেখানে 2টি চেয়ার ছিল, আর একটি চেয়ার দিয়ে মুক্তিবাহিনীর প্রতিনিধি গ্রুপ ক্যাপ্টেন খন্দকারকে বসতে দেওয়ার সৌজন্য ভারতীয় বাহিনী দেখাতে পারেনি। এই যুদ্ধ ছিল আমাদের যুদ্ধ, বাঙালিদের যুদ্ধ, আমরা স্বাধীন করেছি দেশ। সেখানে এই সারেন্ডার ইনস্ট্রুমেন্টে অবশ্যই মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি স্বাক্ষর থাকা উচিত ছিল এবং সেখানে অবশ্যই মুক্তিবাহিনীর যিনি প্রতিনিধি সেই সারেন্ডার সেরিমনিতে তিনিও হওয়া উচিত ছিল প্রধান ব্যক্তি। তার দুপাশে, এক পাশে জেনারেল অরোরা বসবেন, আরেক পাশে জেনারেল নিয়াজি বসবেন এবং তারা সারেন্ডার করবেন মুক্তিবাহিনীর কাছে। এটাই হলে ইতিহাস সঠিকভাবে লিপিবদ্ধ হতো। কিন্তু তারা এটিকে দেখাতে চেয়েছে পাক ভারত যুদ্ধ, এটা যে বাংলাদেশের জনগণের যুদ্ধ, এটি তারা স্বীকার করে নেই। কিন্তু ইতিহাস তো বিকৃত করা যায় না। আজকে এই যে একটা স্বাধীন জাতি আমরা, ৭১-এ এই যে মেজর জিয়াউর রহমান বলেছেন, উই রিভোল্ট, 5টি ক্যান্টনমেন্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকেরা, আমি একজন তরুণ ক্যাপ্টেন ছিলাম যশোর ক্যান্টনমেন্টে। এই ক্যান্টনমেন্টের একমাত্র বিদ্রোহী কর্মকর্তা আমিই ছিলাম। ভাগ্যক্রমে এই দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি। আমরা একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করেছি 9 মাস সংগ্রামের মাধ্যমে। যেই স্বপ্ন দেখে আমরা যুদ্ধ করেছিলাম, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এটি আওয়ামী লীগের দুঃশাসনের ফলে হাওয়ায় মিলিয়ে গিয়েছে। আবার সুযোগ এসেছে, আবার এতদিন পর বাংলাদেশের লড়াকু ছাত্র সমাজ গ্রামে গঞ্জে নিরস্ত্র অবস্থায় ট্যাঙ্ক, হেলিকপ্টার এবং APCর সামনে উপস্থিত হয়ে তারা বলতে চাচ্ছেন যে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব আমাদের অত্যন্ত প্রিয়, জীবন দেব, কিন্তু এই দেশকে কোনোদিন ভারতের পদানত হতে আমরা দিব না। এই হোক আমাদের শপথ। এই দেশ একটি জনযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে। সাধারণ মানুষ যুদ্ধ করে এই দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ এবং সার্বভৌমকে সঠিক এবং যে কোনো ধরনের কালিমা মুক্ত রাখবে, এটি হলো আমাদের শপথ। আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়েছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা, প্রত্যেকটি ইনস্টিটিউশনকে ধ্বংস করে দিয়েছেন। আজকে তিনি আবার তার সাবেক আশ্রয়স্থল ভারতে প্রবেশ করেছেন।
বাংলাদেশকে ধ্বংস করার জন্যে, আনস্টেবল করার জন্যে। এবং আমি অবাক হয়ে যাই, পৃথিবীর বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারত কিভাবে তাদেরকে আশ্রয় দিল। তারা দেখে নাই যে বাংলাদেশের টেলিভিশন বা অন্যান্য ইউটিউব প্রত্যেকটি চিত্রে দেখা গিয়েছে লক্ষ লক্ষ মানুষের যে ঢল, যারা গণভবনে ইট খুলে তুলে ফেলার জন্যে 5ই আগস্ট তারিখে প্রমত্ত ঢেউয়ের মতো গর্জে উঠেছিল। জনতার যেই ঢেউ, যেটি থেকে শেখ হাসিনা এমনকি ইউনিফর্মধারী র্যাব এবং অন্যান্য বাহিনী পর্যন্ত পালিয়ে গিয়েছিল। এই দৃশ্য দেখার পর তারা কিভাবে কল্পনা করে, কিভাবে হিসাব করে বাংলাদেশ দখল করতে কতদিন লাগবে। প্রবলেম হলো যে ভারত, তাদের মনটা অত্যন্ত ক্ষুদ্র। প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্রকে তারা বিষিয়ে তুলেছে। প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্র আজ তাদের বিরুদ্ধে। সবচেয়ে বড় হিন্দু রাষ্ট্র নেপাল, তারা পর্যন্ত এদের বিরুদ্ধে। কারণ তারা এই যে দাদাগিরি করে প্রতিবেশীকে দাবিয়ে রাখতে চায়, এটি একবিংশ শতাব্দীর মানুষ তো গ্রহণ করবে না। বাংলাদেশ তো মোটেই না যারা যুদ্ধ করে স্বাধীন হয়েছে। মমতা ব্যানার্জিকে ভালোই মনে করতাম, সৎ ভালো মহিলা, সাদাসিধা চাল চলন। তিনি পর্যন্ত বলেছেন শান্তিরক্ষী বাহিনীকে আমন্ত্রণ জানাতে চান বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করার জন্য। কত বড় মিথ্যাচার! বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই। আমাদের এখানে আসুক, তারা দেখে যাক। কিন্তু ভারতীয় মিডিয়া এই কল্পকাহিনী ছড়িয়ে বেড়াচ্ছে যেখানে হিন্দুদের উপরে অন্যায় বিচার করা হচ্ছে। আমরা এই দেশে আবহমান কাল ধরে সাম্প্রতিক সম্প্রীতি নিয়ে বসবাস করে আসছি। এই ধরনের কল্পকাহিনী ছড়িয়ে তারা বিশ্ববাসীকে দেখাতে চায় যে বাংলাদেশের মানুষ এক পেশে, বাংলাদেশে কারো জীবন নিরাপদ নয়। সম্পূর্ণ এই মিথ্যাচারের তীব্র নিন্দা আমরা এখানে জানাচ্ছি। আর একটি কথা, যুদ্ধ যদি তারা শুরু করে, এই যুদ্ধ আবার তাদের দেশে গিয়েই শেষ হবে। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে। সামান্য ফিল্ড ক্রাফট বেসিক মিলিটারি ট্রেনিং তাদেরকে আমরা দেব, যাতে করে কেউ আমাদের দিকে কোনো রক্ত চক্ষু দিয়ে দৃষ্টিপাত করতে না পারে। আমরা যুদ্ধ করে জয়ী হয়েছি, চিরকাল জয়ী হবে বাংলাদেশের মানুষ। শেখ হাসিনা যেভাবে দেশ থেকে পালিয়ে গিয়েছে, কাদের ভয়ে পালিয়ে গিয়েছে। 71-এ আমার অধীনে 500 ছাত্র ছিল, যাদেরকে আমার ব্যাটালিয়ন প্রথম ইস্ট বেঙ্গলে ট্রেনিং দিয়ে আমি সৈনিক বানিয়েছিলাম, মুক্তিযোদ্ধা বানিয়েছিলাম। অমিত বিক্রমে তারা যুদ্ধ করেছে। এদের মধ্যে 100 জন সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছেন। কিন্তু তারা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিল। বাট জুলাই আগস্ট মাসে এক অদ্ভুত দৃশ্য দেখলাম। হাজার হাজার ছাত্র জনতা বাবা মাকে নিয়ে এসে উপস্থিত হয়েছে এপিসির সামনে, হেলিকপ্টারের সামনে। খালি হাতে তারা এই বিভিন্ন হাসিনা বাহিনীর মোকাবেলা করেছে। মৃত্যু ভয় তাদের একেবারেই ছিল না। পৃথিবীর কোনো দেশে এই দৃশ্য দেখা যায়নি যে একজনকে গুলি করে একজন পড়ে যায়, বাকি শত শত লোক স্থিরভাবে দাঁড়িয়ে থাকে, কোনো নড়াচড়া নেই। তারা জীবনকে বাজি রেখে যুদ্ধে নেমেছে। বাসা থেকে যখন বেরিয়েছে, নিজের ঠিকানা লেখা একটি চিরকুট বুক পকেটে রেখেছে। তারপর দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার জন্য জীবন উৎসর্গ করার জন্য তারা রাজপথে নেমে এসেছে। আমাদের চোখের সামনে এই দৃশ্য, পৃথিবীর অন্য কোনো দেশ এত গর্ব করতে পারবে না। নিরস্ত্র মানুষ এত সাহসী হতে পারে, এটি বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করেছে। সুতরাং এই ধরনের জাতির বিরুদ্ধে কোনো আগ্রাসন চালাতে হলে বারবার তাদেরকে চিন্তা করতে হবে, যত বড় শক্তি হোক। আরে ভারত তো কিছুই না, এর চাইতে আরো বড় শক্তিও যদি আসে, বাংলাদেশকে কোনোদিন পদানত করতে পারবে না। আমাদের কাছেই রয়েছে উদাহরণ আফগানিস্তান। পেঁয়াজ এবং শুকনার রুটিকে ব্রিটিশের বিরুদ্ধে 200 বছর যুদ্ধ করেছে, রাশিয়ার বিরুদ্ধে 20 বছর, আমেরিকার বিরুদ্ধে 20 বছর যুদ্ধ করেছে। 240 বছর কেবল সংগ্রাম করে গিয়েছে। কত সাদাসিধা ধরনের পোশাক, সাধারণ মানুষ। সুতরাং আমাদের আশেপাশে অনেক উদাহরণ রয়েছে। জুলাই আগস্ট বিপ্লবের ফলে নূতন এক বাংলাদেশ আমরা দেখতে পেয়েছি। নূতন এক বাংলাদেশ আমরা সৃষ্টি করব, যেখানে বৈষম্য থাকবে না, স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ কোনো ধরনের কটূক্তি করতে পারবে না, কোনো ভারতীয় দালাল বাংলাদেশে থাকতে পারবে না।
একটু পরেই, এখন আর বেশি কথা বলার সময় নাই, এখন অ্যাকশনে যাওয়ার সময়। একটু পরেই আমাদের এখান থেকে একটি মিছিল হবে। আমার দুঃখ লাগে, এক সময় 100 মিটার্সের চ্যাম্পিয়ন ছিলাম, ফাস্টেস্ট ম্যান অফ দি কান্ট্রি ছিলাম, এখন হাঁটতেই পারি না। আমার হাঁটু ফুটবল, এখন সেই ফুটবল, সেই জীবন যৌবনে অনেক কিছু করেছি, এখন শারীরিক সামর্থ্য নাই সেগুলো করার। তবে একটা জিনিসের জন্য মানসিকভাবে প্রস্তুত আছি। 27 বছর বয়সে 71 সালে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, এখন 2024 সালে 80 বছর বয়সে আবারও আরেকটি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে চাই। সুতরাং চিন্তার কিছু নাই, আমরা দুর্ভেদ্য অজেয়, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ বাংলাদেশের জনগণই রাখবে। কবির ভাষায় বলতে চাই, বন্ধু তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ্ণ কর চিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাটে বুঝে নিক দুর্বৃত্ত। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।